গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান খান, আর আপনাদের জন্য আজকেও নিয়ে এসেছি ভয়ঙ্কর একটি ঘটনা। আজকে আপনারা শুনতে যাচ্ছেন আপনাদের সবার প্রিয় আজম জিনের আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আজকের ঘটনায় আপনারা জানতে পারবেন কিভাবে আজম জিনের সূত্রপাত ঘটেছিল আজগর কবিরাজের জীবনে। সত্যিই ভয়ঙ্কর রকম সুন্দর একটি ঘটনা আজকে আমাদেরকে রাসেল রাজ ভাই লিখে পাঠিয়েছেন। তো রাসেল রাজ ভাইয়ের ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে ইচ্ছুক হন তাহলে আপনাদের জন্য দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের বোঝার সুবিধার্থে আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ দয়া করে অন্য কারো ঘটনা কপি করে আমাদেরকে দেবেন না, কেননা আপনারা এত কষ্ট করে ঘটনা টাইপিং করবেন বা কপি করে হোক আমাদেরকে পাঠাবেন। আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আপনার এই পুরো পরিশ্রমটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে, কারণ আমরা কারো কপি ঘটনা কখনো প্রকাশ করব না। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আমরা চাই আমাদের ভূত আড্ডা চ্যানেলটি, আমাদের এই আয়োজনটি সম্পূর্ণ ইউনিক আর নিজস্ব ঘটনা দিয়েই চলুক। আপনারা আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দেবেন। আর অবশ্যই এমন কোনো ঘটনা পাঠাবেন না যে ঘটনাটা ইতিমধ্যেই অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোথাও প্রকাশ হয়েছে। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের অফিসিয়াল স্টোরি টেলার রাসেল রাজ ভাইয়ের আজম জিনের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই ও শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূত আড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার। আমার বাসা সাতক্ষীরা জেলা, কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। এটা আমার লেখা 11 নম্বর ঘটনা। আজ আর বেশি কথা বাড়াতে চাই না, সরাসরি ঘটনার ভেতরে প্রবেশ করব। তার আগে বলতে চাই, আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। তাহলে চলেন শুনে আসি আজকের ঘটনা। হ্যাঁ, আজ রাতে আপনারা শুনতে যাচ্ছেন আপনাদের প্রিয় আজম জিনের আরও একটি দুর্দান্ত ঘটনা। ঘটনা বোঝার জন্য আমি বলে দিতে চাই, আজম জিনের ঘটনা আমি ইন্ডিয়া থেকে কালেক্ট করি, আমার একটা বান্ধবীর কাছ থেকে মূলত। আপনারা নিশ্চয়ই তার নামটা জানেন। হ্যাঁ, তার নাম হচ্ছে রূপা। আমি রূপার সাথে ফোনে কথা বলতে বলতে জিজ্ঞেস করি, বন্ধু, তুমি আমার সাথে কিছুদিন আগে 2টা ঘটনা শেয়ার করেছিলে, মনে আছে তোমার? তখন রূপা বলল, হ্যাঁ আমার মনে আছে তো, কেন, কি হয়েছে? তখন আমি বলি, আরে কিছু হয়নি, আসলে আমি তোমাকে বলেছিলাম না তোমার মামার কাছ থেকে আজম জিনের আরো ঘটনা শুনে আমার সাথে বলতে। তুমি তো জানোই আমি জিন ভূতের ঘটনা শুনতে কতটা ভালোবাসি। আমার কথা শুনে রূপা হাসতে হাসতে বলল, হ্যাঁ জানি তো, আমার সাথে 1 ঘন্টা কথা বললে তার ভেতর 50 মিনিট জিন ভূত নিয়েই কথা বলো। আচ্ছা তাহলে শোনো, আমি কিছুদিন আগে নানিদের বাসায় গিয়েছিলাম। আজগর মামার বাসায় গিয়ে মামার মুখ থেকে আজম জিনের আরো একটা ঘটনা শুনে আসছি। আমি বললাম, বাহ, তাহলে তো ভালোই হলো,
নাও এবার তাড়াতাড়ি শুরু করো, আর বেশি দেরি করো না। রূপা এবার বলল, আরে বাবা ওয়েট করো বলছি। আমি বললাম, আচ্ছা তা আজ তুমি আজম জিনের কোন ঘটনাটা শোনাবে শুনি? তখন রূপা বলল, আজগর মামার সাথে আজম জিনের কেমন করে পরিচয় হয়েছিল সেই ঘটনাটা আজকে তোমাকে বলবো। ঘটনা বোঝার জন্য আমি ঘটনাটা রূপার ভাষায় তুলে ধরছি। বলছে রূপা, আমি আজগর মামার বাসায় গিয়ে দেখি মামা বসে আছে। আমি সামনে গিয়ে বলি, মামা কেমন আছেন? আজগর মামা আমাকে দেখে বলল, আরে রূপা মা, তুমি কখন আসছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো মা সেটা বলো। তখন আমি বলি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মামা, এই তো একটু আগেই আসছি। আমি আর বেশি দেরি না করে বলেই দিলাম, মামা আজ একটা আজম জিনের ঘটনা বলেন না। আপনার মুখে আজম জিনের ঘটনা শুনবো বলে আমি নানিদের বাসায় বসিনি, সোজা চলে আসছি আপনার বাসায়। আমার কথা শুনে আজগর মামা বলল, আরে আরে মেয়েটা কি বলে, আচ্ছা ঠিক আছে বসো আমি বলছি। আমি বলি, মামা আজ আপনি বলবেন আজম জিনের সাথে আপনার কেমন করে পরিচয় হয়েছিল। তখন মামা বলল, আচ্ছা ঠিক আছে তাহলে শোনো। বলছে আজগর মামা, এটা বেশ কয়েক বছর আগের কথা। আমার বয়স তখন এই 16 বা 17 হবে। আমাদের বাড়ি থেকে অনেক দূরের একটা হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতাম। আমাদের বাড়ি থেকে অনেক দূরে হওয়ার কারণে আমি ওখানে থেকেই পড়ালেখা করতাম। মাঝে মাঝে বাসায় আসতাম। আমার সাথে আরো কিছু ছেলেরা থাকতো। ওদের বাসাও মাদ্রাসা থেকে অনেকটা দূরে ছিল। ওরা নিয়মিত রাত 10টার আগেই ঘুমিয়ে যেত, কিন্তু আমি প্রতিদিন অনেক রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত করতাম। সবাই যখন ঘুমাতো আমি তখনও কোরআন পড়তাম। এমন একদিন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি কোরআন তেলাওয়াত করতে করতে খেয়াল করি আমার আশপাশ থেকে একটা সুন্দর ঘ্রাণ ছড়িয়ে আসছে বাতাসে। আমি আরো ভালো করে বোঝার চেষ্টা করি এটা কোথায় থেকে আসছে। এবার আমি দেখি আমাদের মাদ্রাসার চালের ওপরে ঝুঁক করে কিছু একটা পড়ছে। এটা দেখে আমি অনেকটাই অবাক হয়ে যাই আর বলি, কে কে চালের ওপর? কিন্তু আমার কথায় কোনো উত্তর পাই না। এবার আমি মনে করি কোনো বিড়াল হবে হয়তো। আমি ওটাতে বেশি পাত্তা দিলাম না। আমি আবার তেলাওয়াত শুরু করতেই দেখি ঝনঝন আওয়াজ করে চারিদিকে আওয়াজ হচ্ছে। আমি তখন বলি, কি রে, এটা এত রাতে কিসের আওয়াজ? কিছু সময় পরে মাদ্রাসার সামনে তাকিয়ে দেখি একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার আকৃতি অনেকটাই দানবের মতো বিশাল। এটা দেখে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। তাড়াতাড়ি করে আমি রুমে গিয়ে ভাবতে থাকি, ওটা কি হতে পারে? এমন কিছু তো আমি আগে কখনো দেখিনি। এসব ভাবতে ভাবতে সেদিনের মতো ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি, হঠাৎ আমার অনেক মাথা ব্যথা শুরু হয়। কেন জানি না, আমার মাথার ভেতরে যেন ঝনঝন আওয়াজ হচ্ছিল। কিছু সময় পরে আওয়াজটা আর সহ্য না করতে পেরে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে আমি দেখি আমি অন্য একটা জগতে চলে গিয়েছি। আমি কোথায় আছি সেটা আমি নিজেও জানি না। আমার আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই, আর আমি কাউকে দেখতেও পাচ্ছি না। আমার চারপাশে শুধু সাদা আর সাদা। আমি শুধু মনে মনে ভাবছি এখন কোথায় আছি। কিছু দূর যেতেই দেখি চারিদিকে বড় বড় গাছ, আর সাথে একটা সুন্দর বেলি ফুলের ঘ্রাণ ভেসে আসছে আমার চারিদিক থেকে। এমন করে অনেকটা সময় কেটে গেল। এবার শুনতে পেলাম আমার সামনের দিক থেকে ঝনঝন ঝনঝন আওয়াজ হচ্ছে। আমি ওই আওয়াজটা অনুসরণ করতে থাকি আর ভাবতে থাকি, আরে এই আওয়াজটা এখানে কি করে? আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আমি যত সূরা পারতাম সব পড়তে থাকি।
আমি কোথায় যাচ্ছি সেটা জানি না, কিন্তু আমি যেন মন্ত্রমুগ্ধের মতোই হাঁটছি। মনে হচ্ছে কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে, সে আমাকে তার কাছে ডাকছে। এবার আমার কিছুটা সামনে দেখি অনেক সুন্দর একটা রাজপ্রাসাদ, আর তার নিচে বিভিন্ন রকমের ফুল বিছিয়ে রাখা। আমি যেই না পিছনে ঘুরে চলে আসতে যাব, ঠিক তখনই প্রাসাদের উপর থেকে একটা মোটা কণ্ঠে কেউ একজন বলল, আজগর, তুমি কই যাও? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে এসেছি। তোমার কোনো ভয় নেই। তুমি আসো, তুমি নির্ভয়ে নিশ্চিন্তে আসো। আমি তোমাকে এনেছি, আবার আমি তোমাকে ফিরিয়ে দিয়ে আসবো। আর একটা কথা, তুমি এখন আমার রাজ্যে আছো, তাই আমার অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না। এবার আমি চিন্তা করি, ভারী বিপদে পড়া গেল তো। আর ওটা কে ছিল? আর আমি বা এখন কোথায় আছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে আমি ফিরে যাব কি করে? বাসায় ফিরে যেতে হলে আমার ওই লোকটার কথা শুনতে হবে। এবার ভয়ে ভয়ে পা ফেলে আমি প্রাসাদের ভিতরে যেতে থাকি। ভিতরে গিয়ে আমি তো অবাক, এটা কোথায় আসলাম আমি? প্রাসাদের দেওয়ালগুলো যেন সোনা দিয়ে বানিয়েছে, তার চারপাশটা চিকমিক চিকমিক করছে। আর আমার চারপাশের জিনিসগুলো যেন মণিমুক্ত দিয়ে বানিয়েছে। এইসব দেখছি, হঠাৎ আমার চোখ যায় প্রাসাদের একটা আলোকিত জায়গায়। আমি ওইদিকে বেশি সময় তাকিয়ে থাকতে পারলাম না, এতটাই আলো সেখানে ছিল। কিন্তু কি আছে ওখানে? আরো কিছুটা সময় পরে আলোর তেজটা কিছুটা কমে আসলো। আমি দেখি ওটা তো একটা সিংহাসন, অনেক বড় একটা সিংহাসন। আর তার উপরে একটা দানব বসে আছে। দানবটাকে দেখে ভয়ে ভয়ে আমি একটু পিছিয়ে আসি। দানবটা দেখতে অনেকটাই এমন ছিল। তার চোখটা পুরোপুরি নীল রঙের, আর তার মাথায় দুইটা বড় বড় শিং। আর হ্যাঁ, নাকের উপরেও একটা বড় শিংয়ের মতো কিছু একটা দেখতে পাই। আর সেই শিংয়ের ভেতরে একটা ছিদ্র করে সোনার রিং ঢুকানো ছিল। আর তার সারা গায়ে আগুন দাউ দাউ করছে, কিন্তু কালো আগুন। আরো দেখতে পাই দানবটার সিংহাসনের দুই পাশে দুইটা বিশাল আকৃতির সিংহ দাঁড়িয়ে আছে। সিংহের গলায় কিছু একটা বাধা ছিল। আমি আরো একটু ভালো করে খেয়াল করি, আরে ওই দুইটা তো বড় বড় দুইটা সাপ। সাপ দুইটা সিংহ দুইটির গলায় পেঁচানো। এসব দেখে পরে আমি দৌড় দিতে গিয়ে দেখি আমার শরীর নাড়াতে পারছি না। আমি দানবটার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকেই তাকিয়ে আছে। দানবটা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আজগর, আমি তোমাকে বলেছি না তুমি ভয় পেও না। তারপরেও তুমি ভয় পাচ্ছ। আমি তোমার কোনো ক্ষতি করার জন্য আমার রাজ্যে নিয়ে আসিনি। এবার আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তাহলে তাহলে আমাকে কি কারণে এখানে নিয়ে আসলেন? আর আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আর এখন আমি কোথায় আছি? এবার দানবটা বলল, আজগর, তুমি আমাকে চিনবে না, এটাই স্বাভাবিক। আমার নাম আজম। আমি একজন জিন। তার নামটা বলতেই প্রাসাদটা যেন 2-3 বার কেঁপে কেঁপে উঠল। আমি ভেবেছিলাম হয়তো ভূমিকম্প শুরু হয়েছে। কিছু সময়ের ভেতর সবকিছু আবার স্বাভাবিক হলো। আজম জিন আবারও বলতে লাগলো, আজগর, এই যে দেখছো রাজ্যটা, এটা আমার রাজ্য। তুমি ভয় পাবে তাই আমি আমার প্রজাদের তোমার সামনে যেতে মানা করেছিলাম।
এবার আমি দেখলাম আজম জিন অন্যরকম ভাষায় কিছু একটা বলল। সাথে সাথেই আমার আশেপাশে সাদা জোব্বা পরিহিত অনেকগুলো জিন মানুষের রূপে আমার সামনে আসলো। আমি এবার সামনের দিকে তাকিয়ে দেখি আজম একটা সুন্দর ছেলের রূপে সিংহাসনে বসে আছে। আজম আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। এবার আমি মনে মনে ভাবলাম, এটা কি সেই দানবটা যাকে আমি একটু আগেই দেখেছিলাম? একটু আগেও তো তাকে দেখে আমি অনেক ভয় পাচ্ছিলাম, এখন তার দিক থেকে যেন চোখ সরাতেই পারছি না। আহ, কত সুন্দর দেখতে তার চেহারাটা, যে কোনো মানুষ দেখলে বিমোহিত হয়ে যাবে। আজম জিন এবার আমার সামনে এসে আমাকে বলে, আজগর, চলো আমরা একটু বাইরে ঘুরে আসি। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি যেন তার চেহারা দেখে বশীভূত হয়ে গিয়েছিলাম। তার পেছনে পেছনে যেতে থাকি। কিছু সময় হাঁটার পর আমরা একটা গাড়ির সামনে চলে আসি। গাড়ির সামনে দুইটা ঘোড়া ছিল। আজম জিন তাদের সামনে যেতেই তারা দাঁড়িয়ে যায়। তারপর আজম জিন গাড়ির উপরে উঠে বসে। আজম জিন আমাকে বলে, কি হলো আজগর? গাড়িতে ওঠো, উঠে বসো গাড়িতে। তাড়াতাড়ি করে আমি গাড়িতে উঠে বসে পড়ি। উপরে গিয়ে দেখি দুইটা সিট আছে বসার জন্য। আজম একটাতে বসে আর পরে আমি আর একটাতে বসি। কিছু সময় পরে আমি নিচের দিকে তাকিয়ে দেখি, এ কি, আমরা তো মাটি থেকে অনেক উপরে আছি। অনেক সময় পার হবার পর একটা নদীর পাড়ে থামে গাড়িটা। আমরা নিচে নেমে আসি। আজম নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছে, তাই আমিও দাঁড়িয়ে যাই। কিন্তু আমি কোনো কথা বলছিলাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে আজম আমাকে বলে, আজগর বন্ধু, তোমার কি এখনো ভয় লাগছে আমাকে দেখে? আজম জিনের মুখে বন্ধু কথাটা শুনে আমি বললাম, আচ্ছা, আপনি তো আমাকে বন্ধু বলেছেন, তাহলে আমাকে একটা কথা বলেন, আমাকে আপনার রাজ্যে কেন নিয়ে আসলেন? আমার কথা শুনে আজম জিন বলল, আজগর, কাল রাতের কথা তোমার কিছু কি মনে আছে? আমি বললাম, হ্যাঁ, সবকিছুই মনে আছে। তখন আজম জিন বলল, কাল রাতে আমি তোমাদের মাদ্রাসার ওই পাশ দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ করে তোমার মুখে কোরআন তেলাওয়াত শুনি। আমি ওখানেই থমকে যাই। আর কাল রাতে একটা আওয়াজ পেয়েছিলে, ঝপ করে চালের ওপর কিছু একটা পড়ার শব্দ। ওটা আমিই ছিলাম। আর সাথে ঝনঝন ঝনঝন আওয়াজটা হচ্ছিল, ওটা আমারই শব্দ ছিল। আমি কোথাও গেলে এমন শব্দ হয়। আর তুমি এখনো আমার ভয়াবহ আগমন দেখোনি। তুমি যদি সেটা দেখো তাহলে তোমার কি হবে আমি নিজেও জানি না। আচ্ছা, এসব বাদ দাও, এবার কাজের কথায় আসি। তখন আমি বলি, কোন কাজের কথা? আমি ঠিক বুঝতে পারলাম না। তখন আজম জিন আবারও বলল, আজগর, তোমাকে আমার রাজ্যে নিয়ে আসার কারণ কি ওটাই বলছি এখন। আমি বলি, আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন। আজম জিন তখন বলল, আজগর, আমরা আজ থেকে দুজন দুজনের বন্ধু। তাই আমি চাই তুমি আমাকে তুমি করে বলবে। আর হ্যাঁ, তোমাকে আমি এখানে নিয়ে আসছি এর কারণ হলো আমি আজম তোমার ভেতরে এমন কিছু শক্তি দেখেছি যেটা আমি এর আগে কোনো মানুষের ভেতর দেখিনি। তাই আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে এসেছি। আর
আল্লাহর প্রতি তোমার অনেক ভক্তি ও শ্রদ্ধা আছে। আমি সিদ্ধান্ত নেই, যদি আমি কাউকে আমার বন্ধু বানাই তাহলে সেটা হবে একমাত্র তুমি। আর তুমি অনেক ভালো মানুষ, এটা আমি খোঁজ খবর নিয়ে দেখেছি। আর একটা কথা, আমি এর আগে কোনো মানুষের সাথে দেখা করিনি, এই প্রথম। সবাই শুধু আমার নাম জানে, কিন্তু আমাকে সামনে থেকে কেউ কখনই দেখেনি। আজকর, যদি তোমার কোনো প্রকার সাহায্য লাগে তাহলে আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। তুমি এই দোয়াটা আকাশের দিকে তাকিয়ে একবার পড়বে, সাথে সাথে আমি হাজির হয়ে যাব ইনশাল্লাহ। তোমার বাসার সবাই অনেক টেনশন করছে তোমার জ্ঞান না ফেরার কারণে। এখন আমার প্রাসাদে চলো, সকাল থেকে এখনো কিছুই খাওনি তুমি, খেয়ে নাও তারপরে যাবে। আমি বলি, আজ না বন্ধু, অন্য আরেক দিন এসে খাবো। আজম জিন তখন বলে, এটা হবে না বন্ধু, তুমি বন্ধুর বাসায় এসে কিছু না খেয়ে চলে যাবে, তা হতে পারে না। আমি আর কি করব, বাধ্য ছেলের মতো হয়ে গেলাম। খাওয়া শেষ হলো। আজম জিন আমাকে বলে, বন্ধু, এবার তোমায় যেতে হবে, তোমার চোখ দুটো বন্ধ করো। আমি আজমের কথা মতো চোখ বন্ধ করি। একটু পরে আমার মনে হয় আমার শরীরটা বাতাসে ভেসে ভেসে কোথাও যেন যাচ্ছে। হঠাৎ আমি একটা ঝাঁকুনি অনুভব করি। তারপরে আস্তে করে চোখ খুলে দেখি আমি মাদ্রাসার খাটের উপর শুয়ে আছি। আর আমার চারপাশে মা, বাবা আর আমাদের মাদ্রাসার বড় হুজুর সবাই আমার দিকে তাকিয়ে আছে, অবাক দৃষ্টিতে, যেন তারা বিশ্বাস করতে পারছে না যে আমি বেঁচে আছি। আমি এবার বড় হুজুরের কাছে জিজ্ঞেস করি, হুজুর, কি হয়েছে? আপনারা আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? এবার বড় হুজুর যেটা বলে সেটা আমি শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। বলছেন বড় হুজুর, আজকর বাবা, 1 সপ্তাহ তুই অজ্ঞান হয়ে পড়েছিলি। কি হয়েছিল তোর? সবকিছু খুলে বলতো আমার সাথে। আর এখন তোর শরীরের কি অবস্থা? এখন একটু ভালো লাগছে কি? তখন আমি বলি, হুজুর, আমার কিছুই মনে নেই কি হয়েছিল আমার। আর কি বললেন? আমি 1 সপ্তাহ অজ্ঞান হয়েছিলাম, আমার কোনো জ্ঞান ছিল না। বড় হুজুর আবারও বলল, তবে বলছি কি, আমি অনেকবার চেষ্টা করেছিলাম তোর জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এমনকি আমার বন্ধু জিনদের নিয়েও খবর নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা প্রতিবারই ফিরে এসেছে, বলেছে আমরা কিছুই জানতে পারিনি। তারপর দিনগুলো ভালোই কাটছিল। আমি আজম জিন বা ওই দিনের কথা সবকিছুই ভুলে যেতে শুরু করি। আমি ভেবেছিলাম ওগুলো আমার স্বপ্ন ছিল হয়তো। একদিন আমি মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার জন্য বিকেলের দিকে বের হই। মাদ্রাসা থেকে আমাদের বাসাটা অনেকটা দূরে হওয়ার কারণে অনেকটাই সময় লাগে। হেঁটে হেঁটে আসতে আসতেই মাঝ রাস্তাতেই রাত 9টার মতো বাজে। হঠাৎ আমি খেয়াল করি আমার পেছনে পেছনে কারা যেন হেঁটে আসছে। আমি বিষয়টা দেখেও না দেখার ভান করি। কিছু দূর আসার পরে একটা শ্মশান পড়ে, কিন্তু ওই শ্মশানে এখন আর মানুষ পোড়ানো হয় না। পরিত্যক্ত শ্মশান, খোলা মাঠের মধ্যে। ওখানে আসতেই কেমন একটা মাংস পচা দুর্গন্ধে আমার পেটের নাড়ি ভুঁড়ি যেন বের হয়ে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ দেখি আমার আশেপাশে শিয়ালের মতো কিছু অভয় ঘোরাঘুরি করছে। শিয়ালগুলোকে দেখে আমি সূরা পড়তে থাকি।
কেননা শিয়ালগুলো আকৃতিতে অনেকটাই বড় ছিল। এবার তারা অনেকটাই পিছিয়ে যায়। তারপরে শ্মশানের কাছে আসতেই তারা আমার আশপাশ থেকে আমার কাছে আসতে থাকে। তখন আমি বুঝতে পারি এগুলো কোনো সাধারণ শিয়াল না, এগুলো এক একটা শয়তান। এবার শয়তানগুলো আমার সামনে এসে আমার দিকে তাকিয়ে অনেক জোরে জোরে হাসতে থাকে। 100 জন না 500 জন না, আমার সামনে হাজার হাজার শয়তান ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারা এক একজন এক এক রকম। কারো একটা চোখ, সেই চোখ দিয়ে আবার আগুন জ্বলছে, কারো বা মুখ থেকে মাংস পচে খসে খসে পড়ছে, সেই মাংস টান মেরে ছিঁড়ে খাচ্ছে। আবার কারো বা মাথার উপরে শিং। আর হ্যাঁ, তাদের সব কয়জনের শরীরে বড় বড় লোম ছিল। ওদের ভেতর থেকে একটা শয়তান সবার সামনে এসে দাঁড়ালো। এটা দেখে আমি বুঝতে পারলাম ওটা হয়তো ওদের সর্দার। শয়তানদের সর্দার এক ভয়ঙ্কর কণ্ঠে তখন বলল, এই কুত্তার বাচ্চা, তুই একা একা এখানে এসেছিস? তোর সাহস আছে বলতে হবে, তা না হলে এই রাস্তায় দিনের বেলাতেও মানুষ আসতে ভয় পায়, আর তুই তো রাতে এসেছিস, তাও আবার একা একা। কিন্তু আমরা এখানে এতজন আছি, তোকে যদি মেরে খেয়েও ফেলি তাতেও তো সবাই পাবে না রে। আমি ওদের কথা শুনে ভয়ে ভয়ে বলি, আমাকে মারবেন না, আমাকে যেতে দিন দয়া করে। শয়তানগুলো এবার হাসতে হাসতে বলল, যেতে দেব? কতদিন কতদিন পরে একটা মানুষকে পেয়েছি, আর তুই বলছিস যেতে দিতে? এত সহজেই কি তোকে যেতে দেব? তারপরে দেখি ওরা আমার দিকে ধীরে ধীরে এগোতে থাকে। আমি তো ভয়ে শেষ, কি করব বুঝতে পারছি না। এমন সময় আমার মাথায় কাজ করছিল না। হঠাৎ করে আমার মাথায় আসলো আজম জিনের কথা। আমি মনে মনে বলি, একটাবার চেষ্টা করে দেখি আজ এখানে। এই শয়তানগুলো যদি সত্যিই হয়ে থাকে তাহলে সেই দিনের ঘটনাগুলো সত্যিই ছিল। আর বেশি দেরি না করে আমি উপরের দিকে মুখ তুলে আজম জিনের শিখিয়ে দেওয়া দোয়াটা পড়তে শুরু করি। ঠিক তখনই আমার চারপাশে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সবকিছু যেন লণ্ডভণ্ড হয়ে যাবে, সবকিছু যেন উড়িয়ে নিয়ে যাবে। আর সাথে সাথে সেই ঝনঝন ঝনঝন আওয়াজটা শুনতে পাই। আমি বুঝতে পারি সে আসছে। এইসব দেখে শয়তানগুলো ওখানেই দাঁড়িয়ে যায়। এই দৃশ্য দেখে তারাও ভয় পেয়ে গিয়েছে। ওরা সামনে আগাতে পারছে না কেউই। শয়তানদের সর্দার তখন বলল, হঠাৎ করে এখানে এটা কি শুরু হলো? কিছু সময় আগেও তো সবকিছুই স্বাভাবিক ছিল। এই কুত্তার বাচ্চা, বল কি করেছিস তুই? তুই তো সাধারণ কোনো মানুষ না দেখছি, কাকে ডেকেছিস রে? এবার আমি দেখি পাশ থেকে আরেকটা শয়তান বলছে, আজ যেই আসুক না কেন তুই বাঁচতে পারবি না। দেখেছিস এখানে আমরা কতজন আছি? তোর পোষা কুত্তা আসলে একটানে ছিঁড়ে ফেলবো। আসতে বল ওকে। শয়তানগুলোর কথা শুনে আমি ভাবি, আসলেই তো এখানে ওরা অনেকজন, আর আজম একা এখানে এসে কি করবে? ওদের সাথে কি পারবে? এই কথা বলতে না বলতেই একটা শীতল হাওয়া এসে আমার শরীরে লাগে। হঠাৎ আজম আমার সামনে চলে আসে। আজম জিনকে দেখে আমি ভয় পেয়ে যাই। এটা কে? আমি শয়তানগুলোকে দেখে যতটা না ভয় পেয়েছি তার থেকেও বেশি ভয় পেয়েছি আজম জিনকে দেখে।
তার সারা শরীর নীল রঙের ছিল, চোখ দুইটা লাল, মনে হচ্ছে চোখের ভেতরে আগুন জ্বলছে দাউ দাউ করে। তার পিছনে তাকিয়ে দেখি পিছনে দুইটা বড় বড় ডানা, আর শরীর থেকে কত সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমি যেন মাতাল হয়ে যাব এইরকম একটা অবস্থা। শয়তানগুলোর সামনে গিয়ে আজম জিন তার নিজের দেহটা আরো অনেক বড় করে নিল, এতটা বড় করে নিল যে সেখানে আকাশ ছুঁতে পারবে মনে হচ্ছিল। এসব দেখে আমি ওখানেই বসে পড়ি। এবার আজম আমার দিকে তাকিয়ে বলল, আজগর, তোমার সাথে আমি পরে কথা বলছি। এখন একটু পিছনে গিয়ে দাঁড়াও, আর তোমার শরীরটা দোয়া পরে বন্ধ করে নাও তাড়াতাড়ি। এদেরকে আমি দেখছি। এসব দেখে শয়তানগুলো হাসতে হাসতে বলল, এই, তুই কে রে? আমাদের জায়গায় এসে আমাদের সামনে দাঁড়িয়ে একটু বেশি ভাব নিচ্ছিস। আর তুই আমাদের কি দেখবি? তার আগে আমরা তোর কি অবস্থা করি সেটা দেখ। এই, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? যা, ওটাকে এখনই ধরে আমার সামনে নিয়ে আয়। এই কথা বলার সাথে সাথে আমি দেখি আমার দিকে তেড়ে আসছে শত শত শয়তান। এবার আমি আজমের দিকে তাকিয়ে দেখি আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বলছে। পরক্ষণে এই শয়তানগুলোর সামনে গিয়ে জোরে একটা চিৎকার করলো। তার মুখ থেকে ধোঁয়ার কুণ্ডলীর মতো কিছু একটা বের হয়ে গিয়ে শয়তানটার শরীরে লেগেছে। সাথে সাথে শয়তানগুলো যেন আজমের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এসব দেখে শয়তানগুলোর সর্দার বলে, এই, এটা তুই কি করলি আর কেমনে করলি? আমার অনুসারী জিনদেরকে তুই কোথায় পাঠিয়ে দিয়েছিস? শয়তানগুলোর কথা শুনে আজম জিন হাসতে হাসতে বলে, কিরে শয়তান, তুই আমাকে এখনো চিনতে পারিসনি? আমি তোদের মতো শয়তানদের জম। আমি কে জানতে চাস? তাহলে চোখ বন্ধ কর, দেখ আমি তোদের মতো হাজার হাজার শয়তান আসলেও আমার গায়ে একটা টোকাও দিতে পারবি না, বুঝলি? শয়তান জিনের সর্দার তার চোখ বন্ধ করে, আর কিছু সময় পরে তার চোখ খুলে ভয়ে ভয়ে বলল, প্রভু, আপনি আপনি এখানে? আমি সত্যি বুঝতে পারিনি। আমরা কখনোই ভাবিনি আপনার সাথে দেখা হবে। আমাদের মাফ করে দিন। এই কথা শুনে আজম জিন হাসতে থাকে আর বলে, শয়তান, তুই হয়তো জানিস না, আমার সামনে একবার যে শয়তান পড়ে সে আর এই পৃথিবীতে থাকতে পারে না। আজ পর্যন্ত এমনটা কখনোই হয়নি, আর আগামীতেও হবে না ইনশাল্লাহ। তোরা তোদের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। তোদের হাতে আর বেশি সময় নেই। আজমের মুখে এই কথা শুনে শয়তানগুলো অনেক আকুতি মিনতি করতে থাকে, কিন্তু তাদের অনেক দেরি হয়তো হয়ে গেছে। তারা তাদের মৃত্যুকে অনেক কাছ থেকেই দেখছিল। সে কি আকুতি মিনতি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমি এটাও জানতে পারিনি শয়তানগুলো চোখ বন্ধ করে তখন কি দেখেছিল, কি দেখে তারা এতটা ভয় পেয়েছিল। হয়তো তারা এমন কিছুই দেখেছিল যেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি। এবার আজম জিন তার একটা হাত উপরে তুলে নিল। হঠাৎ তার হাতে একটা আগুনের তলোয়ার কোথায় থেকে যেন চলে আসে। তলোয়ারটা দিয়ে তাদের সামনে গিয়ে প্রথমে তাদের সর্দারের মাথাটা এক কোপে নামিয়ে দিল।
তারপরে আজম তার শরীরটা আরো বড় করে নেয়। আমি যত দেখছি ঠিক ততই ভাবছিলাম একটা জিন এতটা ভয়ঙ্কর কি করে হতে পারে। আমার কখনোই জানা ছিল না এমনটা। আমি আর কিছুই দেখতে পারছিলাম না। আমি যেন এবার এসব সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি যেন অজ্ঞান হয়ে যাব। তারপরে আজম একেবারে দেখতে দানবের মতো হয়ে গেল। তার এক হাত দিয়ে শত শত শয়তানকে একসাথে তুলে আছাড় মারে। অল্প কিছু সময়ের ভেতর সব কয়টা শয়তানকে মেরে ফেলে আজম। তাদের যেন কোনো কিছুই করার ছিল না আজম জিনের হাতে মরা ছাড়া। আমি দেখছিলাম আর ভাবছিলাম, এটা আমি কার সাথে বন্ধুত্ব করেছি? এটা তো একটা ভয়ঙ্কর দানব। এইসব ভাবছি এমন সময় আমি দেখি আমার সামনে সুন্দর একটা মানুষ দাঁড়িয়ে আছে। মাথায় একটা পাগড়ি আর তার গায়ে সাদা জোব্বা পরা। আমার সামনে এসে একটা মুচকি হাসি দিয়ে মিষ্টি কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম মাজগর। তুমি ঠিক আছো? তোমার কোনো সমস্যা হয়নি তো? আমি তার কথা শুনে বুঝতে পারি এটা আর কেউ না, এটা হলো আজম জিন। আমি বলি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঠিক আছি আল্লাহর রহমতে, কোনো সমস্যা হয়নি। কিন্তু আমি তোমাকে দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এবার আজম জিন বলে, আজগর, আমি জানি তুমি আমাকে এখনো ভয় পাও, তাই আমি আমার সাধারণ একটা রূপে এসেছিলাম। আমি আজ অনেক কম শক্তির ব্যবহার করেছি। সময় হলে আস্তে আস্তে সব দেখতে পাবে তুমি। আমি সব সময় তোমার সাথে, তোমার আশেপাশে আছি। তুমি শুধু আমাকে একটা বার ডাক দেবে, ঠিক আছে বন্ধু? যাও, তুমি এখন বাসায় চলে যাও, আর কোনো সমস্যা হবে না। আর একটা কথা শোনো, কিছুদিন পরে আমি তোমাকে একটা জিনিস দেব। আমি বললাম, কি জিনিস? কি দেবে আমাকে? আজম জিন তখন বলল, সেটা এখন বলা যাবে না। এমন একটা জিনিস তোমাকে আমি দেব যেটা তোমার সাথে থাকলে তোমার আশপাশ দিয়েও কোনো শয়তান জিন যেতে পারবে না। তারা ভয় পাবে তোমার আশপাশ দিয়ে যেতে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি বাসায় চলে আসি। এবার আজগর মামা আমাকে বলল, এমন করেই আজমের সাথে আমার পরিচয় হয়, আর সেখান থেকে আমাদের অনেক গভীর বন্ধুত্ব হয়ে উঠেছিল। তখন আমি বললাম, ও আচ্ছা মামা। আজগর মামা তখন বলে, রূপা, আমার একটা কাজ আছে, আমাকে এখনই বের হতে হবে। তুমি বাসায় থাকো, ঠিক আছে মা? কাল তোমার সাথে কথা বলবো নি আজম জিন আমাকে কি জিনিস দিয়েছিল আর সেটা কি কাজে লেগেছিল, তোমাকে আগামীকাল জানাবো নি। আমি তখন বলি, আচ্ছা ঠিক আছে। তো এই ছিল আজগর মামার মুখ থেকে শোনা আজম জিনের ঘটনা। তখন আমি বললাম, এটা কি শুনলাম? আমি আমার কানকে যেন বিশ্বাস করাতে পারছি না। তখন রূপা বলে, বিশ্বাস করা বা না করা তোমার ব্যাপার, আমি যেটা শুনেছি সেটাই তোমাকে বললাম। তখন আমি বলি, আরে রাগ করো কেন? আচ্ছা আজম জিন আজগর মামাকে কি জিনিস দিয়েছিল বলো না? রূপা তখন বলল, আজ আর না, অন্য একদিন বলবো। তখন আমি বলি, আচ্ছা ঠিক আছে। তো ইমরান ভাই, এইটাই ছিল আজকের আজম জিনের ঘটনা। আশা করি প্রতিবারের মতোই আজকের ঘটনাটাও আপনাদের সবার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে। ইমরান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত ব্যস্ততার মাঝে থেকেও আমাদের বিনোদন দেওয়ার জন্য, আমাদের লেখা ঘটনাগুলো এত সুন্দর করে পড়ে সবার সামনে উপস্থাপন করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভূতাড্ডার শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব।
ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। সেই প্রথম থেকে পাশে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আগামীতেও পাশে পাবেন। আজকের মতো আমি চলে যাচ্ছি, কথা হবে অন্য কোনো ভয়ঙ্কর ঘটনাতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই রাসেল রাজ ভাই ওয়ান্স এগেইন আজম জিনের আরো একটা দুর্দান্ত ঘটনা লিখে পাঠিয়েছেন ভাই। ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যিই ভাই অসাধারণ দুর্দান্ত একটা ঘটনা ছিল আজকের এইটা। মানে কি বলবো, আজম জিনের সূত্রপাতটা কিভাবে ঘটেছিল, আজম জিন কিভাবে আজগর কবিরাজের জীবনে আসলো, সত্যিই বেশ মানে রহস্যময়, বেশ দুর্দান্ত ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল এটা। একটু ভেবে দেখুন তো, হঠাৎ করে কেউ যদি আপনাকে এইভাবে নিয়ে যায়, আপনি যখন হুঁশে ফিরলেন দেখলেন আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে কাউকে চিনতেছেন না, কাউকে চেনেন না বা কাউকে দেখতেও পারতেছেন না। আপনার সম্পূর্ণই অপরিচিত একটা নতুন জায়গা। আর সেই মুহূর্তে যদি দেখেন আপনার সামনে এইরকম একটা দানব দাঁড়িয়ে আছে, এইরকম ভয়ঙ্কর কিছু আছে, আপনি কি ঠিক থাকতে পারবেন? আমার মনে হয় না কেউ এত সহজে এইভাবে এরকম পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারবে। আপনারা একবার ইমাজিন করুন কিরকম হতে পারে সেই সিচুয়েশনটা। তো লিসেনার্স, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের যদি এই ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন। তাতে করে আমাদের ভূত আড্ডা পরিবারটি আরো সবার মাঝে পরিচিতি লাভ করতে পারবে। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমাদের পরবর্তী সকল ঘটনার সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। আর আজকের মতো আমি ইমরানেশ খান এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। নতুন ঘটনা বলতে আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই মকসেদ ভাইয়ের রাত, আলী হুজুরের আরো একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। তো আগামীকালের এপিসোডের নিমন্ত্রণ দিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূত আড্ডার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।